17 জুলাই ছাত্রলীগের বিরুদ্ধে গণপ্রতিরোধের দিন জুলাই সনদ নিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে ফখরুল। শেখ হাসিনাকে প্রত্যর্পণে অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করে দেখছে ভারত, রণধীর জয়সওয়াল। ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পাশে থাকার আশ্বাস সরকারের মন্ত্রীদের। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম। এবার চলুন পুরো খবরে। জুলাই সনদ নিয়ে মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করে বলেন, বিএনপি 31 দফার মতো জুলাই সনদ নিয়েও অঙ্গীকারবদ্ধ, তবে সেটি দলে দেয়া নোট অফ ডিসেন্টকে সমুন্নত রেখে। ডক্টর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আলোচনায় তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজপথে ফয়সালা হবে এমন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। জুলাই সনদ তো আমরা স্বাক্ষর করেছি একসাথে, যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি একসাথেই স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করব। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে, কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আমরা বলছি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। মির্জা আলমগীর অভিযোগ করেন, অনেকে জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হোক। আমরা যেটা বারবার করে বলে আসছি যে জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন কিন্তু আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রায় 18-19 বছর ধরে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে আমাদের এই 24 জুলাইয়ের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সেভাবে এসেছি। স্মরণসভায় প্রয়াত প্রফেসর এমাজউদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন জ্যেষ্ঠ নাগরিক ও বুদ্ধিজীবীরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পূর্তিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া প্রতীকী কফিন মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি, জাতীয়তাবাদী ছাত্র দল ও শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। ছাত্রলীগকে ঘিরে অভিযোগ তুলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেওয়া হয়। আবু সাইদ ভাইয়ের রক্তের কসম, বাংলাদেশে আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে আর কে কখনো রাজনীতি করতে পারবে না। 71 স্বাধীনতার যুদ্ধে লক্ষ লক্ষ শহীদ তাদের রক্ত দিয়ে দিয়েছিল। 24 সেই জুলাই সেই গণতন্ত্র, বাক স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে পুনরায় আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গিয়েছে। আমরা শুনতে পেরেছি হাসিনা নাকি ডিসেম্বরে দেশে আসতে চায়। আমরা বলি, ডিসেম্বরে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল, সেই ডিসেম্বরে পাকিস্তানিদের দোসর শেখ হাসিনাকেও বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্রে বিশ্বাস করে না ভারত। তারা প্রতিনিয়ত সীমান্তে হত্যাকাণ্ড চালাচ্ছে, পলাতক ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়েছে। আর জামায়াত সেই ভারতের সাথে সুসম্পর্ক চায়, কথা বলে হাসিনার সুরে। সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার সামনে জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী প্রতিরোধ দিবসের আলোচনায় এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি যাত্রাবাড়ীকে বাংলা তাহরির স্কয়ার অভিহিত করে বলেন, যাত্রাবাড়ী প্রতিরোধ ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়।
ফ্যাসিস্টের পতন হলে তাদের রাজনৈতিক প্রত্যাবর্তন অসম্ভব বলে মন্তব্য করেন তিনি। আলোচনায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাইয়ের সনদ সংস্কার নিয়ে জটিলতা তৈরি করে এখনই সরকারের বিরুদ্ধে রাজপথে হুঙ্কার দেয়া সমীচীন নয়। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক বন্যার পর ঘরবাড়ি সম্পদ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ দুর্গত মানুষ। কক্সবাজারে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দুর্গতদের পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে অতিবৃষ্টি ও বন্যায় কক্সবাজার জেলায় ১৫০০-এর বেশি বাড়িঘর ও ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায়। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে কক্সবাজারের চকরিয়ার লক্ষারচর শিকলঘাটায় বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। সর্বত্র আমরা সমন্বিতভাবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। বিশেষ করে বিভিন্ন অঞ্চল যেখানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যাগ্রস্ত হয়েছে, সেখানে একজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়ে সমন্বয়ের কাজ করা হচ্ছে। প্রশাসন সহ অন্যান্য সরকারি সকল বিভাগের কর্মকর্তারা রাত দিন পরিশ্রম করে সমন্বয়ের মাধ্যমে এই বন্যা দুর্গতদের পাশে আছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আর যে সমস্ত অবকাঠামো বিনষ্ট হয়েছে সেগুলো আমরা জরিপ করছি। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়ার ফাঁসিয়াখালীতে ত্রাণ বিতরণ কাজে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন করেন ভাঙন কবলিত এলাকা। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা, চন্দনাইশ সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সরকারের সব ধরনের সেবা কার্যক্রম চলমান থাকার আশ্বাস দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় ৭ লাখের উপরে মানুষ পানিবন্দী চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে, যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে এবং স্বাস্থ্য সেবা, ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যায় খাগড়াছড়ি জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা দীঘিনালার বাড়িঘর থেকে পানি নেমে গেলেও ফসলি জমি থেকে এখনও পানি সরে যায়নি। জীবন বাঁচাতে এক কাপড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ বাড়িঘরে ফিরে এখন টিকে থাকার সংগ্রাম শুরু করেছেন। আমার ধানগুলো সব কাদায় ডুবে গেছে, ডুবে যাওয়ার পর এখন আবার নতুন করে ধান কিনে ধান ফালাইতে হইতেছে। এলাকার মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এনেও কোনো সাহায্য সহায়তা কিছু আসে নাই। ডরের সময় রান্না বাড়া করতে পারি নাই, সব কিছু হয়েছে, হাঁস মুরগ নষ্ট হয়েছে, চাষ করছে, চাষও সব বন্যায় নিয়েছে। খাগড়াছড়ি সদর ও দীঘিনালায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বিজিবি, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বান্দরবানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭০ ভাগ এলাকা। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই অবস্থায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। রোববারের পর থেকে সারা দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী এক সপ্তাহ ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি চলতি মাস জুড়েই থেমে থেমে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে বর্ষা মৌসুম সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায়ও দেশে বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। তাই বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে আঘাত হেনেছে টর্নেডো। এতে সৈকতে পর্যটকদের জন্য রাখা বেশ কিছু চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিকেল 3:45টার দিকে এই টর্নেডো সমুদ্র সৈকতে আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা জানান 3 থেকে 5 মিনিটের মতো স্থায়ী এই টর্নেডো সুগন্ধা পয়েন্টে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। পর্যটকেরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন, এতে কেউ আহত হননি। টর্নেডোর আঘাতে সৈকতে থাকা 52টি কাঠের চেয়ার ও 61টি ছাতা ভেঙে গেছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সূত্র জানিয়েছে, সুগন্ধায় দুর্বল মাত্রার টর্নেডো আঘাত এনেছে। সাগরপাড়ে অবস্থান করা পর্যটকেরা দ্রুত সেখান থেকে নিরাপদে সরে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, আবু সাঈদ ও কেরানীগঞ্জে রিয়াদ সহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে দেশ গঠনে বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে মানুষ সেই সুফল পাচ্ছেন। বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়নে কাজিরগাঁও কুমলি সড়কের সংস্কার কাজে উদ্বোধন শেষে সুধী সমাবেশে একথা বলেন তিনি। বলেন, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় গত 17 বছর কোনো উন্নয়ন হয়নি, শুধু লুটপাট হয়েছে। আগামীতে ঢাকা 2 আসনে কেরানীগঞ্জ মডেল থানা এলাকাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। এই সময়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ পরিচালনায় মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার যদি ব্যর্থ হয়, তাহলে 24শে জুলাই আন্দোলনও ব্যর্থ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন। বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভার মহিলা দলে মতবিনিময়ের সভায় এসব কথা বলেন তিনি। বলেন, এদেশের মানুষ ভোটাধিকার, বৈষম্যহীন দেশ, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। তাই এদেশের মানুষ বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোটের মাধ্যমে বিএনপিকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে। এ সময় জেলা মহিলা দলের আহ্বায়ক ভিপি শাহনাজ পারভিন, সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। হঠাৎ অস্বাভাবিক চড়া সবজির বাজার, বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দামও। মাছের বাজারেও ঊর্ধ্বগতি, এদিকে আরেক দফা বেড়েছে চালের দাম। এসবের জন্য টানা বর্ষণ আর জলাবদ্ধতার অজুহাত ব্যবসায়ীদের। শাহাদাত অভ্রের রিপোর্ট। সাধারণ ক্রেতারা এইসব খাওয়ার বাজারে আসতেই চোখে পড়ল ক্রেতা বিক্রেতার তর্ক বিতর্ক। গেল সপ্তাহের তুলনায় হুট করেই আকাশ ছোঁয়া দামে কিছুই কিনতে পারছেন না রাজিয়া সুলতানা। কিনলেন কেবল 80 টাকায় 2 আটি শাক। শেষমেশ খালি ব্যাগ নিয়েই ছাড়লেন বাজার। বেশি হয়ে যাচ্ছে না? আমাদের মতো সাধারণ মানুষ যদি আপনি 100 টাকা করে বেন্ডি নিয়ে তাহলে কিভাবে খাবো? এটা কি হয়? স্বল্প আয়ের মানুষের প্রায় সবাই রাজিয়া সুলতানার মতোই বাজারে এসে চমকে উঠছেন। বিক্রেতারা বলছেন, কয়েকদিনের বৃষ্টিতে স্বল্পতা রয়েছে কাঁচা বাজারে, তাই বেড়েছে কাঁচামরিচ, করল্লা, বেগুনের দাম। এছাড়াও লাউ, চিচিঙ্গা, দুন্দুল সহ বেশিরভাগ সবজি 60 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। অবাক হয়ে যাচ্ছি, গত সপ্তাহে চাইতে এই সপ্তাহে অনেক বেশি দাম। সব মানে দাম বাড়ছে, কোনটা বাকি নেই। যেমন কালকে শসা বেশি 140 টাকা, আজকে এই শসা কিনে আনছি 150 টাকা। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ঘুরে দেখা যায় খুচরা বাজারে ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ও ডিমের দামেও বড় লাভ দেখা গেছে। হুট করে মুরগি ও ডিমের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতারা। মিডল ক্লাস ফ্যামিলিতে যারা আছে তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই তো ব্রয়লার মুরগি খায়। দেশি মুরগির দাম যেহেতু অনেক বেশি, আমার মনে হয় দামটা একটু কমানোই উচিত। এদিকে বড় মৌসুম শেষ না হতেই সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রায় সব ধরনের চালের দামে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সুগন্ধি চালের দাম। 120 টাকার পোলাও চাল এখন বিক্রি হচ্ছে 180 টাকা পর্যন্ত। আগে প্রথম গাড়ি ছিল 155 টাকা, 155 টাকাতে করছে 75, 75তে করছে 90, 90 তখন 215 টাকা করছে। মাছের বাজারেও দেখা গেছে সরবরাহের স্বল্পতা, দামও বেড়েছে। চারিদিকে পানির সংখ্যা বেশি, মানে পজিটিভ মাছগুলো সবগুলো চলে যাচ্ছে, তার জন্য তো মাছের দাম বেশি। বৃষ্টির প্রভাব নাকি সিন্ডিকেটের প্রভাবে বেড়েছে দাম, তা নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা।
খেলা খবর। চলে গেলেন সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক এই অলরাউন্ডারের বয়স হয়েছিল 89 বছর। সোবার্সের মৃত্যুর খবর নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক শোক বার্তায় বলেছে একটি দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটল। 1954 থেকে 1974 সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। 20 বছরের এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি 8,032 রান করার পাশাপাশি বল হাতে নেন 235টি উইকেট। 1958 সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত 365 রানের মহাকাব্যিক ইনিংস টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড হিসেবে টিকে ছিল দীর্ঘ 36 বছর। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দারুণ বৈচিত্র্যময় ছিলেন সোবার্স। ইংলিশ কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের হয়ে মাঠ মাতানো সোবার্সকে ক্রিকেটে অবদানের জন্য 1975 সালে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়। এছাড়াও ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী উইজডেনের 20 শতাব্দীর সেরা 5 ক্রিকেটারে একজন নির্বাচিত হন তিনি। 1936 সালে 28 জুলাই বার্বাডোজে ব্রিজটাউনে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি ক্রিকেটার। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।